সব জল্পনা কল্পনাকে সত্য করে অবশেষে হাসিনার দোসর চুপ্পু পদত্যাগপত্র জমা দিয়েছেন আজ। বঙ্গভবন থেকে পাট গুটিয়ে উঠেছেন গুলশানের নিজ বাসভবনে। গুঞ্জন উঠেছে রাষ্ট্রপতির পদ হারিয়ে হাসিনার সাথে ফোন আলাপে কথা বলছেন চুপ্পু। কেঁদে কেঁদে জানিয়েছেন চুপ্পুর খালি আসনকে তারেক রহমান বসাচ্ছেন হাফিজউদ্দিনকে। সত্যিই কি তাহলে এবার রাষ্ট্রপতি হতে চলেছেন স্পিকার হাফিজউদ্দিন? পেতে চলেছেন রাষ্ট্রপতির সার্বিক ক্ষমতা? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ যেন পদ পরিবর্তনের ঝড় বইতে শুরু করেছে। মন্ত্রীদের বদলের পর এবার সময় এসেছিল শাহাবুদ্দিন চুপ্পুর। পরপর ৩ সরকারের রাষ্ট্রপতি হলেও এবার আর তার তেলবাজি কোনো কাজে আসেনি। অবশেষে স্পিকারের নিকট পদত্যাগপত্র জমা দিয়ে বঙ্গভবন ত্যাগ করেছেন চুপ্পু এবং এবার রাষ্ট্রপতির চেয়ারে বসতে চলেছেন স্পিকার হাফিজউদ্দিন। শুধু রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাই নয়, সাথে সাথে স্পিকার পেয়ে যাচ্ছেন আরও 5টি বড় ক্ষমতা। বিকালে স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগপত্র পাঠের বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেন। বঙ্গভবনে বর্তমান রাষ্ট্রপতির বিদায় ও নতুন রাষ্ট্রপতিকে স্বাগতের প্রস্তুতি চলছে। বর্তমান রাষ্ট্রপতিকে নির্ধারিত সময়ের আগেই তার দায়িত্ব থেকে পদত্যাগ করতে হচ্ছে, কারণ হিসেবে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু উল্লেখ করেছেন তিনি অত্যন্ত জটিল কিছু রোগে ভুগছিলেন। তিনি দীর্ঘদিনের হৃদরোগী এবং তার হৃদযন্ত্রে পূর্বে একটি বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল। এছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হিসেবে উঠে আসে তার অতি সাম্প্রতিক একটি জটিল স্নায়বিক ব্যাধি, যার নাম অটোনমিক নিউরোপ্যাথি। এই রোগের তীব্রতার কারণে রাষ্ট্রপতি মাঝে মধ্যেই জ্ঞানহীন বা অচেতন হয়ে পড়েন। একটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ সামলানো, যেখানে সার্বক্ষণিক মানসিক সতর্কতা ও শারীরিক সক্ষমতা আবশ্যক, সেখানে এই জাতীয় রোগ ব্যাধির কারণে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা কঠিন হয়ে উঠছিল। তিনি নিজেই স্বীকার করেছেন যে তার জন্য এখন দীর্ঘমেয়াদী এবং নিবিড় চিকিৎসার প্রয়োজন। ফলে শারীরিক ও মানসিক অসমর্থতার চরম পর্যায়ে পৌঁছে চুপ্পু নিজের ইচ্ছায় রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি তার পদ থেকে ইস্তফা দিলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সেই ভার গিয়ে পড়ে জাতীয় সংসদের স্পিকারের উপর। তিনি হয়ে ওঠেন সাময়িক রাষ্ট্রপ্রধান, অর্থাৎ দেশের সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু তখন একজন সাময়িক অভিভাবকের হাতে চলে যায়। আর এবার সেই দায়িত্ব অর্পিত হতে চলেছে স্পিকার হাফিজউদ্দিনের উপর। কিন্তু প্রশ্ন উঠতে পারে, একজন স্পিকার হঠাৎ করে কিভাবে দেশের এত বড় দায়িত্ব পান? দেশের সংবিধানে এর স্পষ্ট নিয়ম করা আছে, যদি কখনো রাষ্ট্রপতি সরে যেতে চান তবে তাকে স্পিকারের কাছে লিখিত চিঠি দিয়ে পদত্যাগ করতে হয়। পদ খালি হওয়া মাত্রই স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। স্পিকার সাবেক রাষ্ট্রপতির পদত্যাগ পাঠনামা অনুষ্ঠানে আরও একটি বিষয় আবারও স্মরণ করিয়ে দেন যে স্পিকার যখন পূর্বে স্পিকার পদের শপথ গ্রহণ করেছিলেন তখনই সংবিধানের ধারা মেনে একই সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ সম্পন্ন করা হয়েছিল। একইভাবে স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার যাতে সেই ভূমিকা পালন করতে পারেন সেই আইনি সুরক্ষা সংবিধানেই রাখা আছে। ফলে রাষ্ট্রপতির এই আকস্মিক প্রস্থানের পরেও দেশে কোনো ধরনের সাংবিধানিক বা আইনি শূন্যতা তৈরির সুযোগ নেই। স্পিকারের বক্তব্যে উঠে আসে এক ধরনের আত্মবিশ্বাস, যেখানে তিনি স্মরণ করিয়ে দেন তার দীর্ঘ 4 দশকের রাজনৈতিক জীবনের কথা এবং স্পষ্ট ও বস্তুনিষ্ঠ কথা বলার অভ্যাসের কথা। এবার হাফিজউদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে পেয়ে যাচ্ছেন গুরুত্বপূর্ণ 5 ক্ষমতাও। প্রথমত, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার পেয়ে যান দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের ক্ষমতা। সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রশাসনিক ও কৌশলগত সকল মূল চাবিকাঠি তখন তার নিয়ন্ত্রণে থাকে। দেশের সার্বিক নিরাপত্তা রক্ষা, যে কোনো জাতীয় সংকটে সামরিক বাহিনীকে দিক নির্দেশনা দেওয়া কিংবা সামরিক বাহিনীর শীর্ষ পদে নিয়োগ প্রক্রিয়ায় অনুমোদন দেওয়া, সবকিছুতেই তার চূড়ান্ত সায় লাগে। বেসামরিক প্রশাসনের পাশাপাশি পুরো সামরিক শক্তির অভিভাবকত্ব পাওয়া মানেই হলো রাষ্ট্রের ওপর তার এক নিরঙ্কুশ প্রভাব তৈরি হওয়া। দ্বিতীয়ত, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হাতে যে পাওয়ারটি আসে তা মানবিক এবং একই সাথে অত্যন্ত প্রভাবশালী। তা হলো অপরাধীকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা। সর্বোচ্চ আদালত যদি কাউকে কোনো বড় সাজাও দেয়, রাষ্ট্রপতি চাইলে সংবিধানের নিয়ম মেনে সেই সাজা মওকুফ করতে পারবেন বা কমিয়ে দিতে পারবেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আদালতে গিয়ে নতুন করে চ্যালেঞ্জ করার সুযোগ সাধারণত থাকে না। কার জীবন বাঁচবে আর কে সাজা খাটবে সেই চূড়ান্ত কলমের আঁচড় কাটার সুযোগটাও এই পদে বসলেই চলে আসে।
তৃতীয়ত, রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ সকল পদে লোক নিয়োগ দেওয়ার একক ক্ষমতাও তখন তার হাতে থাকে। দেশের প্রধান বিচারপতি থেকে শুরু করে সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারক নির্বাচন কমিশনের প্রধান ও কমিশনারদের নিয়োগ, সরকারি কর্ম কমিশনের প্রধান নিয়োগ কিংবা বিদেশে দেশের রাষ্ট্রদূত পাঠানো, এসব কিছুর সিদ্ধান্ত ও স্বাক্ষর বঙ্গভবন থেকেই হতে হয়। রাষ্ট্রের চাকা যারা সচল রাখবেন সেই সব গুরুত্বপূর্ণ চালকদের বাছাই করার ক্ষমতা একজন মানুষকে প্রশাসনিকভাবে কতটা শক্তিশালী করে তোলে তা আর বলার অপেক্ষা রাখে না। চতুর্থত, দেশের আইন তৈরির ক্ষেত্রেও রাষ্ট্রপতির ভূমিকা থাকে অপরিহার্য। জাতীয় সংসদে যে বিলগুলো পাশ হয়, রাষ্ট্রপতির সম্মতি ছাড়া সেগুলো আইনে পরিণত হতে পারে না। তিনি বলেন, স্বাক্ষর করলেই তা চূড়ান্ত হয়। শুধু তা নয়, যখন সংসদ অধিবেশন বন্ধ থাকে আর দেশে জরুরি কোনো নিয়ম চালু করার দরকার হয়ে পড়ে, তখন রাষ্ট্রপতি সরাসরি নির্দেশ বা অধ্যাদেশ জারি করে নতুন আইন চালু করতে পারবেন। এই জরুরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সাময়িকভাবে হলেও পুরো শাসনযন্ত্রকে সচল রাখতে দারুণ কার্যকর ভূমিকা রাখে। পঞ্চমত, রাষ্ট্র পরিচালনার সবচেয়ে সংবেদনশীল কাজটি হল সরকার গঠন ও প্রধানমন্ত্রী নিয়োগ। সংবিধানে বলা আছে, সংসদে যে দল সংখ্যাগরিষ্ঠ তাদের প্রধানকেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। একই সাথে মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ ও নিয়োগের বিষয়টিও রাষ্ট্রপতির হাতেই থাকে। এমনকি বিশেষ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভেঙে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপও নিতে তিনি পারেন। ফলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে তার মতামত ও ভূমিকার গুরুত্ব হয়ে ওঠে অপরিসীম। রাষ্ট্রপতির পদত্যাগপত্র পাঠের অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে উত্থাপিত কিছু উদ্ভট প্রশ্ন পুরো স্পিকার হাফিজ উদ্দিনকে আরও নাটকীয় করে তোলে। সাংবাদিকরা জানতে চান, রাষ্ট্রপতির এই অসুস্থতা কেবল কাগজপত্রে সীমাবদ্ধ কিনা এবং এর পেছনে চিকিৎসকের সুনির্দিষ্ট সনদপত্র রয়েছে কিনা। জনগণের একাংশের মনে জন্ম নেওয়া সন্দেহ প্রকাশ করতে গিয়ে প্রশ্ন ওঠে, এটি কি রাজনৈতিক কোনো কৌশলগত অসুস্থতা নাকি বাস্তব কোনো শারীরিক সংকট? এই প্রশ্নের উত্তরে স্পিকার অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দেন। তিনি জানান, দেশের একজন সম্মানিত সর্বোচ্চ ব্যক্তি যখন নিজ হাতে স্বাক্ষর করে নিজের জটিল রোগের বিবরণ দিয়েছেন এবং প্রকাশ্যে স্বীকার করেছেন যে তিনি মাঝে মাঝেই অচেতন হয়ে যান, তখন আলাদা করে চিকিৎসকের কোনো সনদের আর প্রয়োজন থাকে না। রাষ্ট্রপতির পদত্যাগ একটি অতীব গুরুতর বিষয় যা দেশের ভালো মন্দের সঙ্গে সরাসরি যুক্ত। তাই এখানে অহেতুক বিতর্ক বা চিকিৎসকের কাগজের অজুহাত তুলে বিশৃঙ্খলা বা সংশয় তৈরি করা একেবারেই অনুচিত। তবে হাফিজ উদ্দিনের এই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব কখনোই চিরস্থায়ী নয়। নিয়ম অনুযায়ী পদ খালি হওয়ার পর একটি নির্দিষ্ট সময়সীমা 90 দিনের মধ্যে জাতীয় সংসদের ভোটারদের অর্থাৎ সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে নতুন একজন স্থায়ী রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। যেহেতু সংসদে যে দলের আসন বেশি থাকে তাদের পছন্দ অনুযায়ী প্রার্থী জয়ী হওয়াই স্বাভাবিক। তাই পরবর্তী স্থায়ী রাষ্ট্রপ্রধান কে হতে যাচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলে নানামুখী দর কষাকষি ও জল্পনা কল্পনা। ভেতরের নানা জ্যেষ্ঠ রাজনীতিকদের নাম উঠে আসে, নানা সমীকরণ মেলানো হতে থাকে। সব মিলিয়ে বঙ্গভবন ঘিরে যে হাওয়া বইছে তা সাধারণ মানুষের মধ্যে এক তীব্র কৌতূহল সৃষ্টি করেছে। দেশের সামরিক শক্তি, বিচার ব্যবস্থা, আইন প্রণয়ন এবং নতুন সরকার গঠনের সকল ক্ষমতার মোড় ঘুরিয়ে দেওয়ার এই ঘটনাগুলো এখন কোন দিকে গড়ায় তা দেখতে পুরো দেশবাসী এখন মুখিয়ে আছে। সময়ের সাথে সাথে এই রাজনৈতিক সমীকরণের হিসাব ঠিক থাকে কিনা সেটাই এখন দেখার বিষয়।